সম্মানিত সদস্যগণ, মঞ্চে আসীন আছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড পবিত্র কর, মাননীয় বিধায়ক শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ, জাতীয় কংগ্রেস দলের নেতৃবৃন্দ এবং আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণকারী ইন্ডিয়া জোট তথা আমাদের রাজ্যের সমস্ত দেশপ্রেমিক শক্তির যারা প্রতিনিধি এবং এই পানিসাগর বাজারে যারা আমাদের গলার আওয়াজ শুনছেন, সমস্ত বন্ধুরা, পথচারী বন্ধুগণ, আমি সকলকে আমাদের এই নির্বাচনে প্রার্থী শ্রী রাজেন্দ্র রিয়াং তার পক্ষ থেকে এবং আমাদের এই ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে নমস্কার, খুলুমখা এবং আদাব জানাচ্ছি। আমার আগের বক্তাগণ খুব সুন্দরভাবে এবারের নির্বাচনের প্রসঙ্গ বিভিন্ন দিক থেকে আপনাদের সামনে তুলে ধরেছেন। নির্বাচন, তাও লোকসভা নির্বাচন মানে তো আমাদের দেশের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান বা সাংবিধানিক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে আমাদের প্রতিনিধি পাঠানো এবং সেই প্রতিষ্ঠানকে আমাদের দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমরা আরো কত মজবুতভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি, ব্যবহার করতে পারি, তারই প্রক্রিয়া এটা। তো স্বাভাবিক এই নির্বাচনের গুরুত্ব এটা অন্য সমস্ত নির্বাচনের চাইতে অধিক। কিন্তু বন্ধুরা, ইতিমধ্যে শুধু রাজনৈতিক দল বা তার নেতৃত্বদের মুখ থেকেই না, গোটা দেশে সমাজের বিভিন্ন অংশের মানুষ এবারের নির্বাচনটাকে যে চোখে দেখছেন এবং যে মাপকাঠিতে তার বিচার করছে, তা থেকে এবারের নির্বাচনটা গত 17টা নির্বাচনের চাইতে কত বেশি গুরুত্বপূর্ণ এটা সকলে আজ করতে পারছেন। কেন বলা হচ্ছে এবারে নির্বাচন সংবিধান রক্ষার নির্বাচন, আমাদের স্বাধীনতার স্বপ্ন বাঁচানো নির্বাচন। অসংখ্য ঘটনা গত 10টা বছর ঘটেছে এবং এখনো ঘটে চলেছে, সবটা তো বলার সুযোগ নেই, তবু কয়েকটা কথা বলতে চাই। 2014 সালে কি বলেছিল ভারতীয় জনতা পার্টি বা তার মুখিয়া নরেন্দ্র মোদী? দেশের যৌবনকে, যুব সম্প্রদায়কে বলেছিল বছরে তোমাদের 2 কোটি চাকরি দেওয়া হবে, 5 বছরে 10 কোটি। কিন্তু গত 10 বছরে আমরা কি দেখলাম? কত চাকরি দিয়েছে সে পরিসংখ্যান তো মানে করার প্রয়োজনই নেই। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারগুলোর কোনো দপ্তরে নতুন কোনো পদ সৃষ্টি হয় না।
তারপরও লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে আছে, সেগুলো পূরণ করার কোনো সদিচ্ছা বা কোনো উদ্যোগ নেই। তার উপরন্তু সেখানে এই স্থায়ী যে সমস্ত কর্মসংস্থান বা চাকুরির পথ আইন করে বা তার সুযোগ চিরতরে এটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে এই দেশের যুব সম্প্রদায়ের সামনে হতাশা অন্ধকার আজকে নিয়েছে। এবং সেই জায়গায় এই সরকার কতটুকু যুব বিরোধী শুধু না, কতটুকু এই দেশের যে প্রতিরক্ষা, এই দেশের সার্বভৌমত্ব বিরোধী, তার বড় প্রমাণ হল পৃথিবীর যে কোনো দেশের সেনাবাহিনী একটা সম্পদ। ছোট দেশ হোক বা বড় দেশ, ধনী দেশ হোক বা গরিব দেশ, প্রত্যেক দেশের আধুনিক সেনাবাহিনী থাকতে হয়। এই সরকার সেই সেনাবাহিনীর যে চিরাচরিতভাবে একটা নির্দিষ্ট মেয়াদে তার কাজ করার সুযোগটাকে চিরতরে এটাকে দুর্বল করে দিয়ে এখন নতুন স্কিম চালু করেছে অগ্নিবীর। 2 বছর ট্রেনিং করবে, তারপর যাদের চাকরি হবে তাদের মাত্র 4 বছরের জন্য চাকরি, আর 4 বছর বাদে 25% রেখে বাকি 75% ছাঁটাই বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। সেই 75% যুবক যারা 4 বছরের মাথায় চাকরি হারাবে, তারা পেনশন পাবে না, কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে না। আর সেই 4 বছরের ভেতরে যদি কোনো যুদ্ধ বা কোনো এরকম দুর্ঘটনায় প্রাণ হারায়, অঙ্গহানি হয়, তারা তার জন্য কোনো ক্ষতিপূরণ পাবে না। তাহলে দেখুন, আমি অন্যান্যদের কথা বলছি না, সেনাবাহিনী যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, সীমান্ত পাহারা দেবে, যারা জেগে থেকে দেশের কোটি কোটি মানুষকে নিরাপদে নিশ্চিন্তে ঘুমাতে সাহায্য করে, তাদের বেলাতে এখনো আমাদের দেশ এই কৃষি নির্ভর, কৃষকদের তাদের শ্রম নির্ভর, ফসল নির্ভর। যদিও এই দেশের কৃষকদেরকে আমরা সেরকম ভাবে এখনো কিছু দিতে পারিনি। এই কৃষককুলকে বলা হয়েছিল তোমাদের যাবতীয় ঋণ মকুব করা হবে, তোমাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য সরকারি আইন তৈরি করে, পার্লামেন্টে আইন পাশ করে, যাতে কোন সরকার, যে সরকারই আসুক, সরকারের পতন হোক বা আবার আসুক, তোমাদের জীবন জীবিকার বেলায় কোনো ধরনের অনিশ্চয়তা না থাকে। কিন্তু গত 10 বছর আমরা কি দেখেছি? এই কৃষকদেরকে সর্বনাশ করার জন্য 3টা আইন তৈরি করেছিল, যার বিরুদ্ধে গোটা কৃষক সমাজ স্বাধীনতার পর আমাদের দেশে এত সুদীর্ঘতম সমস্ত রেকর্ড ছাপিয়ে দেশের সব ধর্মের, বর্ণের, সব রঙের পতাকাধারী কৃষককে এক মঞ্চে এসে সংযুক্ত কিষাণ মোর্চার নামে দীর্ঘ লড়াই সেখানে করতে হয়েছে। 750 কৃষক এই লড়াইয়ে প্রাণ দিয়েছেন।
এই তিনটে কালো আইন তোলার সময়তে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী আবার দেশের মানুষের সামনে তিনি নাটক করলেন। বৈশাখীর এক সকালে যে কৃষকরা আমাকে ক্ষমা করবেন, আমি তোমাদের কালো আইন তুলে নিচ্ছি এবং তোমাদের সমস্ত দাবি পূরণ করার জন্য আমি ওয়াদা করছি। কৃষকদের সাথে চুক্তি হলো, লিখিত চুক্তি, 14টা শর্ত, 14টা পয়েন্ট দাবি। আজকে 2 বছর পার হয়ে গেছে, সেই লিখিত প্রতিশ্রুতিপত্র দ্বিতীয়বার মেলে দেখা হয়। কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ, তার ছাড়া আমাদের দেশ একটা বহুদলীয় গণতান্ত্রিক দেশ। এই দেশে সর্বভারতীয় রাজনৈতিক দল যেমন লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, এডিসিতে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, জনগণের ভোট চাইতে পারে, নির্বাচিত হওয়ার অধিকার রাখে। সংখ্যাগরিষ্ঠ হলে পরে তারা 5 বছর মেয়াদে সেই প্রতিষ্ঠান এটা পরিচালনার জন্য সংবিধান অনুযায়ী সুযোগ পায়। কিন্তু গত 5 বছরে আমাদের দেশে সেটা আছে কি সে সুযোগ? বিরোধী দলের বিধায়কদের কিনে সরকার ফেলে দেওয়া, নির্বাচিত সরকারকে রাজ্যপালকে দিয়ে নানাভাবে হেনস্থা করা, কাজ করতে না দেওয়া, আইনসঙ্গতভাবে সংবিধান অনুযায়ী বিল পাস করার পর সেই বিল বছরের পর বছর আটকে দেওয়া, এইভাবে আমাদের দেশের সংবিধান যে ক্ষমতা জনগণকে দিয়েছে, যে ক্ষমতা এই বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, এই মোদী সরকার তা মানে না। তার সর্বশেষ আঘাত দুইজন মুখ্যমন্ত্রীকে এখনো জেলে পুরে রেখে দিয়েছে। কিন্তু সেই একই প্রধানমন্ত্রী, একই দলের সরকার যখন বিরোধী দলের মুখ্যমন্ত্রী, বিরোধী দলের সাংসদ, বিরোধী দলের বিধায়ক তাদের সাথে এরকম অগণতান্ত্রিক আচরণ করছেন, বলা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগ থাকতেই পারে। সাধারণভাবে আমাদের দৈনন্দিন জীবনেও আমরা যারা গ্রামে বাস করি, শহরে বাস করি, নানা কারণে বিবাদ বিসংবাদ হয়, অফিসে, কাছারিতে, খেতে, খামারে, বাজারে, দোকানে। তার জন্য থানাতে মামলা মোকদ্দমা হয়। তার মানে কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলো, এফআইআর দাখিল হলো, তার মানে যার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয় তিনি অপরাধী না। একটা নির্দিষ্ট সময়ে সে অপরাধের মাত্রা যদি সেরকম হয়, হ্যাঁ, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কদিনের জন্য আটক করতে পারে, লকআপে ঢুকাতে পারে। কিন্তু অনন্তকাল তাকে লকআপে ঢুকিয়ে রাখার, জেলে ঢুকিয়ে রাখার একজন নাগরিক হিসাবে, আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি না, মন্ত্রীর কথা বলছি না, সাংসদের কথা বলছি না, এমনকি একজন সাধারণ মানুষকেও যারা আইন শৃঙ্খলার এই দায়িত্বে, তারা অনন্তকাল তাদের কি আটকে রাখতে পারেন না। কিন্তু আজকে কি হচ্ছে? দেশে নির্বাচন, লোকসভা নির্বাচন, সে নির্বাচনের
আজকে শাসক দল বিরোধী যে বৃহত্তম জোট হয়েছে, সে জোটের যারা মুখ্য নেতা বাছাই করে শুধু কেজরিওয়াল বা হেমন্ত সোরেন না, মহারাষ্ট্রের নেতা আছেন, কেরালার নেতা আছেন, তামিলনাড়ুর নেতা আছেন, এরকম আরো বহু রাজ্যের। তাদেরকে এই নির্বাচনে তারা যাতে প্রচারণা করতে পারে, তাদের দলের বিরুদ্ধে কালিমা লিপ্ত করার জন্য আজকে এইভাবেই শাসন ক্ষমতা, এটা শাসন ক্ষমতা বলে না, স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ করার মধ্য দিয়ে আজকে আমাদের দেশের সংবিধান, আইন কানুনকে সম্পূর্ণ বিদ্যাগোষ্ঠী দেখাচ্ছে। আর যে অপরাধে আজকে বিরোধীদেরকে এইভাবে জেলে পোড়ানো হচ্ছে, যদি এটাকে বিজেপির বেলায় দেখা যায়, আমার ব্যাখ্যার প্রয়োজন নাই। আমার আগের বক্তারাও বলেছেন, প্রায় আমরা এখন সকলে এটা জানি। নির্বাচনী বন্ড, এই নির্বাচনী বন্ড যখন পার্লামেন্টে আসে, আমিও তখন মেম্বার ছিলাম, আপনাদের প্রতিনিধি ছিলাম, আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি যে কোনো একটা দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, যেখানে আমাদের চলতি নিয়মে এই অষ্টাদশ লোকসভা নির্বাচন হচ্ছে, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমাদের এই খরচাপাতি চালানোর জন্য আমরা মানুষের কাছে হাত পাতি, ব্যবসায়ী, দোকানি, কর্মচারী, তাদের কাছে যাই, যার যার সাধ্য মতো টাকা দেয়। কিন্তু সেই জায়গায় যারা আমাদের এই চাঁদা সংগ্রহ করেন, তাদের কাছে বলা থাকে 20,000 টাকার উপরে 20,001 টাকা যদি নেওয়া হয়, তাহলে তার প্যান কার্ড লিখতে হবে, তার ঠিকানা লিখতে হবে। কারণ 20,000 তার অতিরিক্ত যদি 1 টাকা বেশি নেন, তাহলে ইনকাম ট্যাক্সের কাছে, যাতে ইনকাম ট্যাক্স যে কোনো সময়েতে কে টাকা দিল সে যাতে খোঁজ করতে পারে সেই দাতা সম্পর্কে, এটা নিয়ম। কিন্তু ইলেকটোরাল বন্ডের বেলায়, কারণ ইলেকটোরাল বন্ড টন বললে পরে সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন, স্বাভাবিক, এটা অন্যায় না। সেখানে 1 কোটি দেন, 100 কোটি দেন, 1000 কোটি দেন, কে টাকা দিল তার নাম কেউ জানবে না, কে টাকা পেল তাও প্রকাশ করতে হবে না। রাইট টু ইনফরমেশন, তথ্য জানা অধিকার যা আইন আছে, এই আইনে প্রকাশ হবে না। তার মানেটা কি? তার মানে হলো যারা শাসন ক্ষমতায় আছে, অর্থাৎ বিজেপি, এই আইনের ছিদ্র পথে দেশের সমস্ত পুঁজিপতিদের কাছ থেকে যারা স্বেচ্ছায় টাকা দেন, তাদের কাছ তো নেবেনই, তার বাইরেও নানা ধরনের কলা কৌশল করে টাকা আদায় করবেন। টাকা না দিলে পরে তার বাড়িতে ইডি যাবে, ইনকাম ট্যাক্স যাবে, তার লাইসেন্স বাতিল করা হবে, তাকে কোনো কন্ট্রাক্ট দেওয়া হবে না। অর্থাৎ যেহেতু বিজেপি শাসন ক্ষমতায় আছে, সমস্ত অর্থ তার ঘরে যাবে, এবং সেভাবেই গেছে। এখন তথ্য বেরিয়েছে, ইলেকট্রাল বন্ডে 16,000 কোটি টাকা গত 7 বছরে বিভিন্ন সংস্থা টাকা দিয়েছে, তার 80% পেয়েছে শাসক দল। কিন্তু আমরা শুধু 16,000 কোটি টাকা দেখি, এটা সমুদ্রে বরফের চূড়া মাত্র, হিমশৈলের চূড়া মাত্র। আপনি যদি একটা গ্লাসে একটা বরফের টুকরা যদি ফেলে দেন,
সেই বরফের সামান্য টুকরাটা উপরে দেখা যায়, বাকি সবটা জলের নিচে থাকে। এই 16,000 কোটি টাকা এটা হিমশৈলের চূড়া মাত্র। এই 16,000 কোটি টাকা যারা দিয়েছেন তারা সরকারের কাছ থেকে অর্থাৎ জনগণের কাছ থেকে প্রায় 10 লক্ষ কোটি টাকার বরাত। এই যে আমার আগের বক্তা একটু বলেছেন একটু আগে, সিরাম ইনস্টিটিউট টিকা আবিষ্কার করে বা টিকা কিনতে বাধ্য করে হাজার হাজার কোটি টাকা নিয়েছেন। তার বিনিময়ে বিজেপি দলকে কিছু টাকা দিয়েছে, কিন্তু হাজার হাজার কোটি টাকা মুনাফা তুলেছে। এই মুনাফা কার কাছ থেকে? এই মুনাফা দেশের জনগণের কাছ থেকে। এভাবে অসাধু ব্যবসায়ী, অসাধু ঔষধ কোম্পানি, অসাধু কন্ট্রাক্টর, অসাধু সাপ্লায়ার লক্ষ লক্ষ কোটি টাকার বরাত দিয়েছে। এই টাকা কার? এই টাকা দেশের জনগণের, কৃষকের, ক্ষেত্রদুকের, শ্রমিকের, সাধারণ মানুষের। এখন কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনদের বেলায় অমিত শাহ বলছেন কানুন কো কানুন কা মার্গ পর চলেগা, অর্থাৎ আইন আইনের পথে চলবে। তা যদি হয়ে থাকে, ইলেকট্রাল বন্ড তো আজকে এটা অভিযোগ না, সন্দেহ না, এটা প্রমাণিত, প্রমাণ সিদ্ধ, এটা বেআইনি। আর এই বেআইনি কাজ করেছে বিজেপি। তাহলে বিজেপির কেউ গ্রেপ্তার হয়েছে কি? বিজেপির কোন নেতাকে সিবিআই বা ইনকাম ট্যাক্স জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে কি? তাদের বিরুদ্ধে দেশের কোন থানাতে এফআইআর হয়েছে কি? এই কালো টাকায়, ইলেকট্রাল বন্ডের টাকায় দেশের সব জেলাতে বিজেপির অফিস উঠেছে। এই যে ধর্মনগরে আপনারা ডাকবাংলা রোডে যান, বিজেপির বিশাল অফিস, এটা এই ইলেকট্রাল বন্ডের টাকায় উঠেছে। পানিসাগরেরটা হয়তো বা এই পয়সা উঠেনি, কিন্তু তাদের দেশের সমস্ত জেলা অফিস ইলেকট্রাল বন্ডের টাকায় কন্ট্রাক্টর দিয়ে তারা করিয়েছে। তাহলে বেআইনি টাকায় করেছে। এই বিল্ডিং কি বুলডোজার দিয়ে ভাঙবে তারা আগামীকাল? ভাঙবে? ভাঙবে না। তাহলে দেশের সংবিধান বিজেপির জন্য একরকম, আর অন্য সব দলের জন্য একরকম। দেশের সংবিধান বিজেপির যারা অপরাধ করেছে, অপরাধ ধরা পড়েছে, অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছে, তাদের জন্য একরকম, আর দেশের সব মানুষের জন্য আরেক রকম। এটা তো হতে পারে না, হওয়া চলে না। তারপর পার্লামেন্ট কেন? আমাদের দেশের যে সংবিধান, যদিও অনেকে দাবি করেন ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, এটা নিয়ে বিতর্ক আছে, বিতর্ক থাকবে। কিন্তু বৃহত্তম গণতন্ত্র যদি আমরা বলি, তাহলে এটা হওয়া উচিত সেই গণতন্ত্রে সেই দেশের সব মানুষ, সমস্ত নাগরিক সব দিক থেকে তারা নিরাপদ থাকবেন, অবাধে যেমন ভোট দেওয়া, ধর্মচর্চা করা, কাজের দাবি করা, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা, সব অধিকার থাকবে। এটা আছে কি? এটাকে বোঝার জন্য আমার দিল্লি, বোম্বাই, মহারাষ্ট্র, কেরালা সেখানকার ঘটনা বোঝার কোনো প্রয়োজন নাই। আমরা পানিসাগরে দাঁড়িয়ে, ধর্মনগরে দাঁড়িয়ে
এই ত্রিপুরাজ্যের প্রতিটি জনপদে দাঁড়িয়ে গত 6টা বছরের আমাদের অভিজ্ঞতা কি কি দেখি আমরা এখানে। আপনি যদি শাসক দলকে ভোট না দেন, তার সমর্থক না হন, আপনি রেগাতে আপনার জব কার্ড থাকলেও এই জব কার্ড আপনাকে বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে আপনি সিপিএম করেন বলেই আপনি রেগার কার্ড পাননি। আপনি সিপিএম করলেও পেয়েছেন, বিজেপি করলেও পেয়েছেন, কোনো পার্টি না করলেও পেয়েছেন। জব কার্ড, রেগা আমাদের পার্লামেন্টে তৈরি করে একটা আইন, 100 দিনের কাজের গ্যারান্টি। আপনি কোনো দল না করলেও, কোনো দলের মিছিলে না হাঁটলেও এটা আপনার অধিকার, আপনাকে কাজ দিতে হবে। বামপন্থী ফ্রন্ট সরকারে থাকার সময়তে 4.25 লক্ষ মানুষ বিভিন্ন ধরনের ভাতা ভোগ করতেন। সিপিএম করেন বলে তারা পেয়েছেন তা নয়। বামপন্থী ফ্রন্ট সরকার তখন আইন তৈরি করেছিল, যাদের আয় বছরে 1 লক্ষ টাকার নিচে 99,999 টাকা, তারা যদি তার বয়স 60 বছর পূর্তি হয়, আর এরকম যে বিভিন্ন ভাতা, যাদের এরকম বয়সের কতগুলি ক্রাইটেরিয়া আছে, এগুলো ফিল আপ করলে আর আপনার আয় যদি 1 লক্ষ টাকার কম হয়, আপনি পাবেন। আপনি সিপিএম এর প্রধান আপনার পরিচিত না হলেও পাবেন, কিন্তু বিজেপি আসার পর আপনি যদি বিজেপির মিছিলে না হাঁটেন, তাদের মন্ডল অফিসে না যান, তাদের যোগদান সভাতে হাজিরা না দেন, তাদেরকে চাঁদা না দেন, ভাতা পাওয়া দূরে থাক, আপনার ভাতা কেটে দেবে, বিপিএল কার্ড কেটে দেবে। 2011 ইংরেজিতে ডক্টর মনমোহন সিং এর সরকার, ইউপিএ সরকারের সময়তে তখন সেন্সাস করে ঘরের তালিকা ঠিক হয়েছে, সেই তালিকা অনুযায়ী আপনি এখন ঘর পাচ্ছেন। আপনি যোগদান সভাতে না গেলে পরে আপনি ইনস্টলমেন্ট পাবেন না, আপনি ঘর পাবেন না। দেশে কি আইন আছে তাহলে? কাজে এইভাবেই গত 10টা বছর তিলে তিলে একটার পর একটা আমাদের দেশের সমস্ত অধিকার তারা ছিনিয়ে নিয়েছে। আমাদের দেশের সংবিধানের প্রতিটি ছত্র এটাকে কোনোটা তুলে দিয়েছে, আর তুলে দিতে না পারলেও এটাকে অথর্ব করে দিয়েছে। যদি এইভাবে যদি আবার ক্ষমতায় তারা ফেরত আসতে পারে, কি হবে? তাহলে এই সংবিধান নামক বস্তুটি আর থাকবে না। দেশের মধ্যে আইন চালু করে দেবে, দেশে একজনই নেতা, একটাই দল, তার হুকুম সবাইকে মানতে হবে, এটাই শিরোধার্য। এটা হতে পারে না। ভারতের মতো জনবহুল, ভারতের মতো এরকম বহু বৈচিত্র্যপূর্ণ দেশে এই বৈচিত্র্য আমাদের শক্তি, এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই ঐক্য আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, সেই স্বাধীনতা আমাদের এই সংবিধান দিয়েছে। আর আজকে এই সংবিধান নরেন্দ্র মোদী বিজেপির হাতে আজকে বিপন্ন। এই জন্যই এবারে ভোট, এটা শুধু ভোট না, এটা অন্য ধরনের একটা লড়াই। আর সে লড়াইয়ে আজকে 27টা দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। হ্যাঁ, আমাদের মধ্যে কর্মসূচিগত ফারাক আছে, মতাদর্শগত ফারাক আছে, ছিল, আগামী দিনও থাকবে। এটাই বহুদলীয় গণতন্ত্রের তার সৌন্দর্য। আমাদের এই রাজ্যের মধ্যেও কংগ্রেস এবং কমিউনিস্টের মধ্যে বহু বছরের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু
এই লড়াই সংবিধানের চরিত্রকে দুর্বল করার জন্য ছিল না, সংবিধানকে অস্বীকার করার জন্য ছিল না, ভারতকে দুর্বল করে পৃথিবীর সামনে নগ্ন করে দেওয়ার জন্য ছিল না। এই লড়াই ছিল কংগ্রেস তার চিন্তা ভাবনার মধ্যে, তার কর্মসূচিতে ত্রিপুরাজ্যকে কিভাবে সমৃদ্ধ করবে, আর আমরা কমিউনিস্টরা আমাদের চিন্তা ভাবনায় বিকল্প কর্মসূচিতে ত্রিপুরাকে কিভাবে আমরা সমৃদ্ধ করব। নির্বাচনের সময়তে আমাদের রাজনৈতিক লড়াই হয়েছে উন্নয়নের কাজকর্মে, সেখানে কখনো কংগ্রেস কমিউনিস্টের মধ্যে কংগ্রেস পার্টি করলে পরে তাকে উন্নয়নের অংশীদারি করা হবে না, তাকে যুক্ত করা হবে না, তার অধিকারী তারা হবে না, এটা কখনো হয়নি। এসব হওয়ার প্রশ্নই নেই। কিন্তু আজকে এখানে শৈলেন্দ্রবাবু আছেন, আমাদের বিধায়ক, আপনাদের একটা অংশের প্রতিনিধি। এই যে ত্রয়োদশ বিধানসভা গঠিত হয়েছে, আমরা 11 জন ছিলাম, আমাদের একজন প্রয়াত হয়ে গেছেন, এখন 10 জন আমরা আছি। গত 13 মাসে 4টা অধিবেশন গেছে। আপনাদের সৌভাগ্য কি দুর্ভাগ্য, এই বিধানসভা এখন পরিচালনা করেন এই উত্তর ত্রিপুরারই একজন সদস্য, মাননীয় বিশ্ববন্ধু সেন। হ্যাঁ, বহুদিনের বিধায়ক, আমাদের সময়েতেও তিনি বিধায়ক ছিলেন বেশ কয়েক টার্মে। তিনি একটু কবিতা টবিতা আওড়ান, নাটক টাটক করতেন। আমি মন্ত্রী ছিলাম, পবিত্রদা বাবু ছিলেন। আমরা বরঞ্চ এই বিশ্ববন্ধু সেন বাবুকে, তিনি যেহেতু একটা কাব্যিক ঢঙ্গে কথাবার্তা বলেন, আমরা বললাম তাকে আরো 10 মিনিট সময় দিন। তখনকার অধ্যক্ষ ছিল রবীন্দ্রবাবু। এই রবীন্দ্রবাবুকে আবার, রবীন্দ্রবাবুর সাথে আবার বিশ্ববন্ধু সেন নাকি তারা একসাথে লেখাপড়া করেছেন। আমরা বলতাম হ্যাঁ তাকে সময় দিন। আর সেই বিশ্ববন্ধু সেন আজকে ঘটনাচক্রের অধ্যক্ষ। তিনি চেয়ারে বসে বলেন বিজেপির দিকে তাকিয়ে, আমাদের লোকজন কই, আমাদের লোকরা কথা বলছেন না কেন? মানে আমাদের লোকের স্পিকার তো নিরপেক্ষ, তিনি কোন দল দ্বারা নির্বাচিত হলেও সেই পদে বসলে গিয়ে তিনি বিচারক, তিনি প্রিসাইডিং অফিসার বা রেফারি, ওইখানে বসে বলছেন আরে আমাদের লোকজন কই। আরো নানা রকমের। আমি বিশ্ববন্ধু বাবুকে দোষ দিই না, কারণ দলটা হলো বিজেপি। এই দল কাউকে শালীনতা শিখায় না, মহানুভবতা শিখায় না, দেশের সংবিধান সম্পর্কে, আইন সম্পর্কে নমনীয় হওয়ার জন্য, শ্রদ্ধাশীল হওয়ার জন্য সেই শিক্ষা দেয় না। এই বিজেপি দলের পরিবেশটা এরকম। কাজে এভাবে আজকে গোটা দেশে, ত্রিপুরা সহ, আজকে আমাদের দেশের যে গণতান্ত্রিক ঐতিহ্য, যেটাকে আমরা কেউ কেউ বলি বৃহত্তর গণতন্ত্র, সে বৃহত্তর গণতন্ত্রকে আজকে ক্ষুদ্রতর না, একেবারে এটাকে নির্মূল করার জন্য এই ভারতীয় জনতা পার্টি তারা উদ্যোগী হয়েছে। এই জায়গায় কংগ্রেস এবং কমিউনিস্ট, আমরা ইন্ডিয়া জোট না বলে যদি কংগ্রেস কমিউনিস্ট বলি, তার মর্মার্থ, তার আবেদন আরো ব্যাপক হয়। এই দুটো শক্তি যদি এক হতে পারে, অসাধ্য সাধন হয়। উদাহরণ, 2004 সালে নির্বাচন, কেন্দ্রে তখন বিজেপির সরকার, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, তিনিও বিজেপির লোক ছিলেন। কিন্তু স্বাধীনতার সংগ্রামটা অংশগ্রহণ না করলেও অটল বিহারী বাজপেয়ী মহোদয় স্বাধীনতার সংগ্রাম প্রত্যক্ষ করেছেন, বাইরে থেকে দেখেছেন। ভেতর না গেলেও বাইরে থেকে দেখে সেই স্বাধীনতার সংগ্রামের কিছু প্রভাব, কিছু আঁচ তার জীবনশৈলীর মধ্যে,
কথা শৈলীর মধ্যে, আচরণের মধ্যে আরএসএস এর লোক হলেও অটল বিহারী বাজপেয়ী একটু ভিন্ন ছিলেন। জওহরলাল নেহেরু এই অটল বিহারী বাজপেয়ীকে দেখে যখন প্রথম তিনি নেতৃত্ব করেন, বলেছেন তুমি একদিন প্রধানমন্ত্রী হতে পারবে, ভবিষ্যৎবাণী করেছেন। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, এই অটল বিহারী বাজপেয়ী অসুস্থ, রাষ্ট্রসংঘে এই বাংলাদেশের যুদ্ধের পর সেখানে একটা প্রতিনিধিত্ব পাঠাতে হবে, কিন্তু বাংলাদেশের যুদ্ধে আমেরিকা ভারতের বিরুদ্ধে ছিল, বাংলাদেশের বিরুদ্ধে ছিল। তো সেই জায়গায় যে ভারতের যে তার সারা পৃথিবীর সামনে তার ভাবমূর্তিকে উজ্জ্বলতর করে উপস্থিত করতে হবে, ইন্দিরা গান্ধী এবং পরবর্তী সময়ে রাজীব গান্ধী তারাও এই সমস্ত ওকেশনে এই অটল বিহারী বাজপেয়ী পাঠিয়েছেন। তিনি আরএসএস এর লোক হলেও, বিজেপির লোক হলেও তার কিছু ভূমিকা সারা দেশ এটাকে স্মরণ করে, আমরা করি। সেই 2004 সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভোট হচ্ছিল। সারা দেশে প্রচারটা কি? ইন্ডিয়া শাইনিং, ভারত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে, আলো বিচ্ছুরিত হচ্ছে, অটল বিহারী বাজপেয়ীকে হারানো যাবে না। হেরেছেন তো তিনি, কিন্তু তখন এরকম ইন্ডিয়া জোট হয়নি। ইন্ডিয়া জোট না হওয়া সত্ত্বেও যে অটল বিহারীর মতো একজন ব্যক্তিত্ব বিজেপির নেতৃত্বে, তাকে হারিয়েছে এই দেশের গণতান্ত্রিক মানুষ। কেন? কারণ অটল বিহারী ব্যক্তি, অটল বিহারীর মধ্যে কিছু মানবিক তার গুণ থাকলেও তার দল আরএসএস পরিচালিত, তার দল হিন্দু মুসলমান ভাগ করে, তার দল ভারতীয় সভ্যতার, ভারতীয় সংস্কৃতির, ভারতীয় সংবিধান তার পরিপন্থী কাজ করে, সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিচ্ছে, তাকে পরাজিত করতে হবে। এবং সেই 2004 সালে নির্বাচনের পর ইউপিএ সরকার তৈরি হয়েছিল। আমরা বামপন্থীরা 61 জন এমপি থাকা সত্ত্বেও আমরা মন্ত্রিসভায় যাইনি। ডক্টর মনমোহন সিং এর শত অনুরোধ সত্ত্বেও আমরা যাইনি। আমরা বলেছি আমাদের সমর্থন তরফ থেকে কোনো ধরনের অসুবিধা হবে না, সরকারের সমস্ত ভালো সিদ্ধান্তে আমরা বামপন্থীরা অটুট থাকব, সহযোগিতা করব এবং আপনার সরকারকে শক্তিশালী ভূমিকা পালন করার জন্য বৌদ্ধিক দিক থেকে, ভোটের দিক থেকে, সংখ্যার দিক থেকে আমরা সাহায্য করব। এবং দেখেছেন 100 দিনের কাজের গ্যারান্টি, বন অধিকার আইন, তথ্য জানার অধিকার আইন। আজকে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী বড়াই করে বলেন, मैं 81 कोटी हिंदुस्तान का आबादी को 5 किलो के चावल खिलाता हूं। কোন আইনে? এই ইউপিএ সরকার ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য নিরাপত্তা আইন তৈরি করে সরকারকে বাধ্য করে গেছেন। নরেন্দ্র মোদী সরকার এত মহানুভব না যে আপনার রেগার বরাদ্দ কেটে এনে, আপনার ভোটাধিকার ছিনিয়ে এনে নির্বাচিত সরকারকে ভাঙতে পারে, দেশের সমস্ত সম্পদ বিক্রি করে দেয়, করোনার সময়তে লক্ষ লক্ষ মানুষকে বিনা চিকিৎসায় মরতে বাধ্য করে। সেই সরকারের প্রধানমন্ত্রী এত মহানুভব 5 কিলো চাউল খাওয়ানো না, সেই ইউপিএ সরকার অবদান। আমি এই জন্য বলছি, কংগ্রেস কমিউনিস্ট যখন ঐক্যবদ্ধ হয়, দেশে যুগান্তকারী তার ফসল দেশের মানুষ ভোগ করতে পারে, এটা উদাহরণ। এটা শুধু আশ্বাস না, এটা প্রমাণ সিদ্ধ। সেই শক্তি আজকে অবতীর্ণ হয়েছে এই সংবিধান বিরোধী শক্তিকে হারানোর জন্য।
তারা যতই বলুক, সমস্ত প্রচার যন্ত্রকে কিনে নিয়ে আপনি এমন একটা টেলিভিশন চ্যানেল পাবেন না বিরোধী দলের কোনো খবর প্রচার করে। কোনো পত্রিকায় দেখবেন না একটা পোস্টার। টাকাও নেই বিরোধী দলের, আর সে সমস্ত মালিকগুলো সমস্ত তাদের কেনা। কিন্তু যদি পরিসংখ্যান দিয়ে দেখি, 2014 সালে এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও কত পার্সেন্ট ভোট পেয়েছিল বিজেপি? মাত্র 31%। তার শরিকরা আরো 7%, 38%, 62% মানুষ বিজেপিকে ভোট দেয়নি। 2019 ইংরাজিতে পুলওয়ামা কাণ্ড ঘটিয়ে, কেন পুলওয়ামা কাণ্ড ঘটিয়ে বলছি? কেননা তার তদন্ত রিপোর্ট আজকেও বের হয় না, কিন্তু সেই সময়তে কাশ্মীরের যিনি রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক, তিনি সত্য প্রকাশ করেছেন। এই ঘটনা দুর্ঘটনা না, এটা ঘটানো হয়েছে। সিআরপিএফদের সেই কনভয় এটা এড়ানোর জন্য একটা দুটা না, প্রায় 6টি গোয়েন্দা সংস্থা সরকারকে সতর্ক করেছিল এদেরকে পাঠাবেন না, কিন্তু পাঠানো হয়েছে এদেরকে মৃত্যুমুখে ঠেলে দেওয়ার জন্য। সত্যপাল মালিক এই কথাগুলো আজকে প্রকাশ করেছেন। সেই সহানুভূতির আবহে যে ভোট হয়েছে 19-এ গেল ভোট, কত পার্সেন্ট ভোট পেয়েছে বিজেপি? 38%, আর তার বন্ধুরা 4%। 38 আর 4 42। তারপরেও 58% মানুষ বিজেপির পক্ষে ভোট দেয়নি। তো সেই মানুষ গত 10 বছরের এই নিষ্পেষণে, 10 বছরের অভিজ্ঞতায়, এই 10 বছর আঘাতে আজকে আরো দৃঢ় প্রতিজ্ঞ। আর সে 58% মানুষ, তারাই কেউ কংগ্রেসে, কেউ কমিউনিস্ট পার্টিতে, কেউ সমাজবাদী পার্টিতে, কেউ রাষ্ট্রীয় জনতা দলে, কেউ শিবসেনাতে, কেউ জনতা দল সেকুলারে বিভক্ত। আজকে তারা ঐক্যবদ্ধ। তো কোন পথে আসবে বিজেপি? কোন রাস্তায় আসবে বিজেপি? গতকাল যে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি যে কাণ্ড ঘটিয়েছে, আজকে পত্রপত্রিকায় দেখেছেন। 17 তারিখ সরব প্রচার শেষ হয়েছে বিকাল 4টায়। সে বিকাল থেকে গোটা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সমস্ত জায়গাতে সন্ত্রাসের আবহ তৈরি করেছে। ছোট্ট রাজ্য ত্রিপুরা, কোন দলের কে পুলিং এজেন্ট হন, কে বিএলএ, কে কোন বুথে প্রচারের দায়িত্ব সামলান আমরা সবাই জানি। বিজেপিরও কে করেন আমরা জানি। ছোট্ট রাজ্য, আমাদের রাজ্যে একটা বিধানসভা ভোট সর্বাধিক 55,000, গড়ে 50,000। একটা বুথে যেখানে বেশি ভোট সর্বাধিক 1,000। সবাইকে চিনি। ছোট্ট ত্রিপুরা হওয়ার সুবাদে এই যে ছোট জনসংখ্যা, এটাকে কাজে লাগিয়ে গত 6 বছর ধরে যে ধরনের সন্ত্রাসের বাতাবরণ, দাদাগিরির বাতাবরণ, নানাভাবে মানুষকে হেনস্থা করার, এটাকে সম্পূর্ণ ব্যবহার করে আজকে গতকালের নির্বাচন তারা প্রহসনে পরিণত করার চেষ্টা করেছেন। আমাদের প্রার্থী আশিস সাহা, তিনি বাধ্য হয়েছেন দাবি তুলতে পুরো নির্বাচনটাকে বাতিল করে আবার পুনর্ভোট করার জন্য। এটা কি বিজেপির শক্তির লক্ষণ? যারা বলছে আপকি বার 400 পার, যারা বলছেন এই ত্রিপুরাজ্যে গত 5 বছর একটা সুশাসন করে দ্বিতীয় সুশাসন যাত্রা করছেন, যাদের নেতা নরেন্দ্র মোদী বলছেন ভারতবর্ষে তিনি অমৃতকাল শুরু করে দিয়েছেন, ভারতবর্ষকে অর্থনীতির বিশ্বগুরুর চেহারে বসিয়েছেন,
তো সেই পার্টিকে এই গুন্ডা, মস্তান, কালো টাকা আর প্রশাসনের যন্ত্রকে অপব্যবহার করে ভোটে দিতে আসতে হবে কেন? কেন? এটাই নরেন্দ্র মোদী, অমিত শাহ এই ত্রিপুরার বিজেপিকে বলে গেছেন, ভাই এবার অবস্থা খারাপ, তোমাদের ত্রিপুরার যে 2টা সিট, এখানে তোমরা যে কায়দায় পঞ্চায়েত দখল করো, যে কায়দায় তোমরা মিউনিসিপ্যালিটি দখল করো, এই কায়দা ছাড়া উপায় নাই, চেষ্টা করো। তাহলে আজকে গোটা দেশের অবস্থা কি একটু বুঝতে পারতেছেন। আর কোন দল যদি এত শক্তিশালী হয়, তাদের সরকারের কাজের ইয়েতে যদি ভারতবর্ষের মানুষ যদি এত গদগদ হয়ে থাকে, ত্রিপুরাজ্যের মানুষ যদি তাদের প্রতি এত আনুগত্য প্রকাশ করে থাকে, তোমাকে গিয়ে ওই ত্রিপুরা মাথার কাছে নতজানু হতে হবে কেন? যে ত্রিপুরা মাথা বলছে ত্রিপুরাকে ভাগ করাই আমাদের একমাত্র দাবি, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এটাই একমাত্র আমাদের লক্ষ্য। এখনো তো বলেনি ত্রিপুরা মাথা যে আমরা দাবি ছেড়েছি, এই দাবি আমরা করব না। একটা চুক্তি যদিও হয়েছে, এই চুক্তির কোনো সারবত্তা নেই, লোক ঠকানো। ত্রিপুরা মাথার তরফ থেকেও ট্রাইবেল অংশের মানুষ তাদের রাজ পরিবারের প্রতি যে আনুগত্য, ভালোবাসা, এটাকে এক্সপ্লয়েট করা, এটাকে ঠকানো। কিন্তু আরেক দিক থেকে ভারতীয় জনতা পার্টি যারা বলে পৃথিবীর সর্ববৃহত্তম পার্টি, যারা বলে ভারতীয় জনতা পার্টি আজকে তার প্রভাব শুধু ভারতে না, সারা পৃথিবীতে নাকি তারা এদের দলের, তাদের মাহাত্ম্য, তাদের কাজের যে গুণগান, এগুলি ছড়াচ্ছেন। তাদের নেতারা কি এখন শুধু ভারতের নেতা না, বিশ্ব নেতা। সেই দল কেন একটা লোকসভা নির্বাচন জিততে, একটা পার্টি যারা ত্রিপুরাজ্যের মধ্যে, ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষকে ভাগ করতে চান, এই ত্রিপুরাজ্যকে ভাগ করতে চান, এই ত্রিপুরার মানুষকে একসাথে চলতে ফিরতে বা উন্নয়নের পথে যেতে এটা দেখতে চান না, এর কাছে নতজানু হতে বাধ্য হয়। বুঝতে হবে তাহলে বিজেপির অবস্থাটা কি। কাজী বন্ধুগণ, আমার আগের বক্তা কংগ্রেসের নেতা সঠিকভাবে বলেছেন, গতকাল যেভাবে পশ্চিম ত্রিপুরা আসনে প্রহসনতে পরিণত করার চেষ্টা করেছে, আগামী কটা দিন এই চেষ্টাই করবে, না হলে বিপ্লব দেব আজকে এখানে চলে আসতো না। গতকাল তার ভোট হয়েছে, আমি এখন দমননগর থেকে এখানে আসার পর দেখে এসেছি তাদের পার্টি অফিসে ঢুকেছে সে। কি কারণ? আরে বাবা, তুমি একটা ক্যান্ডিডেট প্রার্থী ছিলে, গত কটা দিন প্রার্থী হিসেবে তো একটু বাড়তি পরিশ্রম করতে হয়, তার তো অন্তত একটা দিন বিশ্রাম নেবে। কিন্তু তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে একটাই কাজ করার জন্য, যাও ধর্মনগরে গিয়ে, পানিসাগরে গিয়েও ওই তোমার বুদ্ধিটা শিখাও। কাজী এটা আটকাতে হবে, এটা আটকাতে হবে। এটা শুধু সিপিএম এবং কংগ্রেসের দায়িত্ব বললেও ভুল হবে। আমি আবেদন জানাবো প্রত্যেক দেশপ্রেমিক, গণতন্ত্র প্রিয়, আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ, এই ত্রিপুরাজ্যে আমাদের ভবিষ্যৎ বংশধররা জন্মগ্রহণ করবে, বড় হবে। এই রাজ্যের মাটিতে আলো হাওয়ায় তারা ভবিষ্যৎ তৈরি হবে। সেই ভবিষ্যৎ যদি এই বিপ্লব দেবদের কারখানায় ঢুকে পড়তে হয়, এদের ছত্রছায়ায় থাকতে হয়, তাদের তৈরি করা গত 6 বছরে যে ধরনের ত্রিপুরাজ্য তৈরি হয়েছে, এই ত্রিপুরাজ্যের মধ্যে তাদের মাথা তুলে দাঁড়াতে হয়, তাহলে ভবিষ্যৎটা অন্ধকার হবে। এইবারে যে লড়াইগুলো বলছি, এটা নিয়মে
আইনগতভাবে কোনো একজন প্রার্থী দিতে হয়, তার চিহ্ন থাকে, তার একটা নাম থাকে। কিন্তু এবারের লড়াই পরিস্থিতিগত কারণে এটা মোটেই বিজেপি ভার্সেস অন্য গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তির লড়াই না। পরিস্থিতি এবার এই জায়গায় ঠেলে দিয়েছে প্রত্যেক স্বাধীন চেতা দেশপ্রেমিক নাগরিকের ভবিষ্যৎকে সুরক্ষিত করা, ভবিষ্যৎকে নিশ্চিত করা। আর সে ভবিষ্যৎ বাঁচবে আমার ভোটাধিকার, শাসন করার অধিকার, এগুলা যদি অটুট থাকে। আজকে এটা হুমকির সামনে, যেন তেন প্রকারেণ তারা যদি আবার ফিরতে পারে, যদিও তার কোনো চান্স নেই, তাহলে এই দেশে এই পরিস্থিতি আর থাকবে না, সম্পূর্ণ অচল করে দেবে। ইতিমধ্যেই এক দেশ এক ভোট করার জন্য চেষ্টা, তারা প্রাক্তন রাষ্ট্রপতিকে দিয়ে একটা কমিটি করে একটা সুপারিশ জারি করেছে। তাদের উদ্দেশ্য শুধু ওটাও নয়, এরা যেটা বাহ্যিকভাবে বলেছে ওটাও নয়, আসল লক্ষ্য হলো এক দেশ এক দল এক নেতা, আর সেই নেতায় একমাত্র নরেন্দ্র মোদী। এইভাবে দেশ চলতে পারে না। কাজেই এই দেশের মানুষের অধিকার সুরক্ষিত করার লড়াই এবারের ভোট। সেই লড়াইয়ে পানিসাগরের মানুষ, সমস্ত দেশপ্রেমিক মানুষ, তাদের কাছে আমাদের বিনীত আবেদন, আমাদের প্রার্থী শুধু ইন্ডিয়া জোটের প্রার্থী না, সিপিআইএম এর প্রার্থী না, এই প্রার্থী আপনারও। আপনি যে একটা সুন্দর ভবিষ্যৎ চান, সুন্দর ভারত চান, আপনারও সেই প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়াংকে কাছি হাতরা তারকা চিহ্নে আগামী 26 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করুন। সমস্ত ভয়, হুমকি, ষড়যন্ত্র এটাকে রুখে দাঁড়িয়ে একসাথে নামুন। দেখবেন এই ভাড়াটে শূন্য কথা বলছি, কেননা এদের সামনে কোনো নৈতিক লক্ষ্য নেই। সমস্ত অনৈতিক, দান্দাবাজি, লুট, মুষ্টিমীয় কিছু লোককে পয়সা কিছু পাইয়ে দেওয়ার লড়াই বিজেপি। কাজে এটা অনৈতিক। তার বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি যদি একসাথে দাঁড়ায়, পালিয়ে বাঁচা ছাড়া তাদের কোনো পথ থাকবে না। কাজে সেই পথ তৈরি করুন, এই আহ্বান রেখে আবারও সবাইকে নমস্কার, লঙ্কার এবং আদাব জানিয়ে